নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের শান্ত সম্প্রচার এক্স ফ্যাক্টর। রাহুল গান্ধী কি এবার জেল খাটবেন? সেরকমই তো মনে হচ্ছে। বিজেপি এবং তাদের এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ তাদের পেছনে থাকা অর্গানাইজেশন নির্বাচন কমিশন কি তাই চাইছে? কারণ রাহুল গান্ধী যে 1 ঘন্টার উপরে প্রেস কনফারেন্স করলেন ব্যাঙ্গালোরে, যে ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আমাদের চ্যানেলে, সেখানে রাহুল গান্ধী বেশ কিছু অভিযোগ করেছেন যে 5 দফায় নির্বাচন কমিশন ভোট চুরি করছে বিজেপির পক্ষে। এটা রাহুল গান্ধী বলেছেন, আমাদের কথা নয়। কিন্তু তার উপর ভিত্তি করে কোনো পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, উল্টে রাহুল গান্ধীকেই নির্বাচন কমিশন বলছেন যে আপনি হলফনামা দিয়ে জানান। প্রথমে বুঝতে হবে হলফনামাটা কি। হলফনামা হচ্ছে, যেটা হিন্দিতে বলছে শপথপত্র, বা ইংরেজিতে আমরা যেটাকে এফিডেভিট বলি, সেটা হচ্ছে হলফনামা। অর্থাৎ আপনি লিখিতভাবে জানান আপনি যে অভিযোগগুলো করছেন প্রত্যেকটি সঠিক এবং প্রত্যেকটির দায় আপনাকে নিতে হবে। অর্থাৎ রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন যে একটি এক কামরার ঘরে 80টি লোকের ভোট আছে, সেখানে যদি 79টি লোকের ভোট থাকে বা 81টি লোকের ভোট থাকে, তাহলেও রাহুল গান্ধীকে জেল খাটতে হবে। এর আগে আমরা কি দেখেছি? এর আগে আমরা দেখেছি যে যখনই কোনো এই ধরনের সমস্যা হয়েছে, নির্বাচন কমিশন পক্ষ বিপক্ষ দুপক্ষকে ডেকে আলোচনার মাধ্যমে সেটা ঠিক করেছে। কখনো ফয়সলা হয়েছে, কখনো হয়নি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম সরাসরি বিরোধী দলের ভূমিকা, অর্থাৎ কংগ্রেসের বিরোধী দলের ভূমিকা নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। তারা তাদের মন্তব্যে তো যাচ্ছেই না, উল্টে প্রতি আক্রমণ করা শুরু করেছে রাহুল গান্ধীকে। এবং সেখান থেকেই মনে হচ্ছে রাহুল গান্ধীকে জেল খাটানোর একটা পুরোপুরি প্ল্যান ছকে ফেলেছে বিজেপি এবং তাদের এক্সটেন্ডেড ভার্সন নির্বাচন কমিশন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। রাহুল গান্ধী দেশের একজন নাগরিক এবং সাংসদও বটে, বিরোধী দলনেতাও বটে। তিনি যদি কোনো নির্বাচনী অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কি উচিত? সেটাকে ভালো করে খতিয়ে দেখা, সেটা পরীক্ষা নিরীক্ষা করা, কোথাও ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে নেওয়া বা ভুল স্বীকার করে নেওয়া। এটা তো হতেই পারে। ভুল তো মানুষ মাত্রই হয়, হিউম্যান এরার হয় না এমন কোনো কাজ আছে? তো সেখানে বলতেই পারে যে হ্যাঁ, আমাদের এক্ষেত্রে ভুল হয়েছিল। কিন্তু এক্ষেত্রে ভুল হয়েছিল বললে পুরো নির্বাচনটাই কিন্তু ক্যান্সেল হয়ে যায়। ক্যান্সেল হয়ে গেলে সেখানকার যে বিজয়ী সাংসদ বা অন্যান্য জায়গায় যারা বিজয়ী সাংসদ হয়েছেন, তাদের কিন্তু নির্বাচনটাই বাতিল হয়ে যাওয়ার উপক্রম হবে। আর নরেন্দ্র মোদী সরকার সেটা চান না, যে নির্বাচন বাতিল হলে নরেন্দ্র মোদীর গদি চলে যাবে। এবং এই মুহূর্তে নির্বাচন হলে বিজেপি 200 আসনও পাবে বলে মনে হচ্ছে না। অন্তত সারা দেশের যারা বড় বড় সমীক্ষক সংস্থা তারা তো তাই বলছেন। ঘটনা হচ্ছে যে বিজেপি এটা কেন চাইছে? বিজেপি চাইছে একটাই কারণে, রাহুল গান্ধীকে মুখ বন্ধ করতে হবে। রাহুল গান্ধীর মুখ বন্ধ করতে পারলে নরেন্দ্র মোদীর আসন পাকা। এবং তার জন্য তারা নির্বাচন কমিশনকে হাতিয়ার করেছে। বিভিন্ন সময় আপনারা দেখেছেন ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স, এইসব বিভিন্ন স্বশাসিত সংস্থাগুলোকে বিজেপি হাতিয়ার করে বিরোধীদের নিকেশ করেছে। এটা আপনারা দেখেছেন। এখন নতুন হাতিয়ার হচ্ছে গিয়ে এই নির্বাচন কমিশন। ওদিকে বিজেপির নেতারা গলা ফাটিয়ে টেলিভিশনে বলছেন এই তো আমরা এসআইআর করতে চেয়েছি, এই কারণেই চেয়েছি। অর্থাৎ এসআইআর করতে চেয়েছেন যে ভোটার তালিকা যাতে নির্ভুল হয়, এক কামরার বাড়িতে যাতে 80 জন লোক না থাকে, একই লোকের 4 রাজ্যে যেন নির্বাচনের পরিচয়পত্র না থাকে বা ভোটার লিস্টের নাম না থাকে। এই কারণেই তো তারা এসআইআর করতে চেয়েছেন। তার মানে এটা স্বীকার করে নিন যে আপনারা এটা চাইছেন। এতদিন আপনারা চাননি, কারণ এতদিন এই ভোটগুলোর মাধ্যমে আপনারা জিতেছেন। অর্থাৎ পুরনো যে ভোট, সেই ভোটে নরেন্দ্র মোদীর জিতে আসাটা পুরোপুরি বাতিল হয়ে যায়। যদি এসআইআরটাই ঠিক হয়, তাহলে নির্বাচন কমিশন বলুক যে নরেন্দ্র মোদী যে নির্বাচনের প্রধানমন্ত্রী হয়েছেন সেটা সম্পূর্ণ ভুল। নির্বাচন কমিশন তারা হলফনামা চাইছে রাহুল গান্ধীর কাছে। কেন? আপনি যে বক্তব্যটা রেখেছেন বা আপনি যা বলেছেন তার জন্য আপনি সই করে বলে দিন কোর্ট পেপারে, স্ট্যাম্প পেপারে, যে আপনি যেটা বলেছেন সেটা সর্বৈব সত্য, কোনো ভুল হলে তার দায় আপনার। অর্থাৎ নির্বাচন কমিশনকে ভুল হলফনামা দেওয়া যায় না, এটা একদম ঠিক। কিন্তু নির্বাচন কমিশনকে ভুল হলফনামা দিয়েও স্মৃতি ইরানি তার ডিগ্রি বাড়াতে পারেন, নরেন্দ্র মোদী তার স্ত্রীকে অস্বীকার করতে পারেন। নির্বাচন কমিশন এই সময় কোনো কথা বলে না। ভুল তথ্য দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রথমেই তো উচিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সাংসদ পদ সেটা আগে কেড়ে নেওয়া উচিত। কারণ তিনি একবার বলছেন তিনি বিবাহিত, আর একবার বলছেন তিনি বিবাহিত নন। তাহলে কোনটা ঠিক? এইগুলো তো নির্বাচন কমিশনকে দেখতে হবে। তা না করে তাদের সমস্ত আক্রমণ, তাদের আক্রোশের শিকার হচ্ছেন রাহুল গান্ধী।
ইতিমধ্যেই তিনটে রাজ্যের নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, যেখানে ভোটার লিস্ট দেখা যায়, বিহারকে নিয়ে তিনটে রাজ্যের কিন্তু ভোটার লিস্ট আর দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেখান থেকে তিনটে রাজ্যের ভোটার লিস্ট ইতিমধ্যে গায়েব করে দিয়েছে। কেন? সন্দেহ জাগবে না? রাহুল গান্ধীর অভিযোগের পর তিনটে রাজ্যের ভোটার লিস্ট গায়েব হয়ে গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে। মানে সেখানকার রাজ্যের লোক তারা দেখতেই পাবেন না যে তার নাম ভোটার লিস্টে আছে কি নেই। প্রায় 61-62 লক্ষ লোকের নাম বিহারে বাদ দেওয়া হয়েছে। খুব ভালো কথা। তারা নাকি সবাই মৃত ভোটার, তারা নাকি সব ট্রান্সফার্ড ভোটার, অন্য জায়গায় চলে গেছে, সব ঠিক আছে। তাহলে মহারাষ্ট্রে 40 লক্ষ লোকের নামটা উঠলো কি করে? নির্বাচন কমিশন জবাব দেবে না? নির্বাচন কমিশন এইভাবে চুপ করে থেকে বিভিন্ন রাজ্যের নির্বাচন কমিশনের যারা সিইও আছেন তাদেরকে দিয়ে একটার পর একটা বিবৃতি দেওয়াচ্ছেন, সেটা তো একেবারেই কাম্য ছিল না। যখন জাতীয় নির্বাচন কমিশনের উপরে প্রশ্ন উঠছে, তখন তো জাতীয় নির্বাচন কমিশনকে উত্তর দিতে হবে। তারা চুপ করে থেকে কি পার পাবেন? তারা ভাবছেন তারা চুপ করে থাকলে মানুষ সব ভুলে যাবে। এর দিন তো আর নেই, এদিন তো নেই। 1 ঘন্টা কয়েক মিনিটের ভিডিওতে রাহুল গান্ধী পরতে পরতে সব দেখিয়ে দিয়েছেন, একদম ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। তারপর দিন রাহুল গান্ধী আরো একটা ভিডিও কিন্তু বাজারে এনেছেন, সেটা মাত্র 8 মিনিট 5 সেকেন্ডের। অনুষ্ঠানের শেষে আমরা সেটা আপনাদের দেখিয়েও দেব। কিন্তু এই 8 মিনিট 5 সেকেন্ডের ভিডিওতেই, মানে শর্ট ভিডিও যেটা, পুরো ভিডিওটার একটা ছোট্ট সারসংক্ষেপ তিনি করেছেন। এতেই কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠেছে কংগ্রেস, মার্জনা করবেন বিজেপি এবং নির্বাচন কমিশন। এই শর্ট ভিডিওটা ব্যাপক পপুলার হয়েছে, আপনারা অনেকেই দেখে নিয়েছেন। তাও আপনাদের সুবিধার জন্য আমরা অনুষ্ঠানের শেষে সেটা একবার দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারবেন। ঘটনাটা হচ্ছে কোথায় জানেন তো? ঘটনাটা হচ্ছে এই পুরো সিস্টেমটা কিন্তু নড়ে চড়ে বসেছে, নড়বড় হয়ে গেছে রাহুল গান্ধীর একটা প্রেস কনফারেন্সে। মাত্র একটা বিধানসভা, মাধবপুরাতে একটা বিধানসভা কেন্দ্রেই যদি এত ঘোটালা হয়, তাহলে সারা ভারতবর্ষে যত বিধানসভা কেন্দ্র আছে সেগুলোর পরীক্ষা নিরীক্ষা করলে কি দাঁড়াবে বুঝতে পারছেন? অর্থাৎ গত নির্বাচনে 2024-এর যে নির্বাচন হলো, সেই নির্বাচনে বিজেপি যে ভোট চুরি করে জিতেছে নির্বাচন কমিশনের সহায়তায়, এটাকেই তারা মান্যতা দিচ্ছেন। বলছেন আমরা এসআইআর করছি তো এই জন্যই, যাতে ফুল প্রুফ একখানা ভোটার লিস্ট করা যায়। আমার কথা হচ্ছে, বা আমাদের বক্তব্য হচ্ছে যে ফুল প্রুফ ভোটার লিস্ট আমরাও চাই, কিন্তু ফুল প্রুফ করতে গিয়ে বিহারে যেভাবে পাইকারি হারে লোকের নাম বাদ দিয়ে দিয়েছেন, যেখানে তেজস্বী যাদবের জেতার আসনগুলো থেকে, সেটা নিয়ে তো প্রশ্ন উঠবেই। এবার ঘটনা হচ্ছে যে আপনারা যে নামগুলো বাদ দিয়েছেন, সেই নামগুলো কি ওয়েবসাইটে দিয়েছেন? যে 61-62 লাখ লোকের নাম বাদ গেছে, সেই নামগুলো আগে আলাদা করে দিন ভোটার লিস্ট করে, যে এই নামগুলো বাদ গেছে এই কারণে। সেই তথ্য তো আমরা জানতে চাই, যে কোন কারণে কোন লোকের নাম বাদ গেল। যে লোকের নাম বাদ গেল সে তো পরীক্ষা করে নিজের নামটা চেক করতে পারে, যে আমার নামটা বাদ গেল, কেন বাদ গেল। এই রাইটটা তো আছে। আমাদের অধিকার তো বলে যে ভোটাধিকার হচ্ছে আমার সবচেয়ে বড় গণতান্ত্রিক অধিকার। সেইটা যদি কেড়ে নেওয়া হয়, সেটাকে চ্যালেঞ্জ করার জায়গা তো রাখতে হবে। আমাকে তো দেখতে হবে, ভোট দিতে গিয়ে দেখলাম যে আমার নাম নেই, তখন তো আর আমার কিছু করার থাকবে না। যে নামগুলো বাদ গিয়েছে বিহারে, সেই নামগুলোর তালিকা একটা দিন। এদিকে পশ্চিমবঙ্গে কিন্তু এই এসআইআর করা নিয়ে চাপানুতোর শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এসআইআর করতে দেব না। তিনি এই কারণেই বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যুক্তি হচ্ছে একটাই, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যুক্তি হচ্ছে একটাই, যে যদি এসআইআর করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়ারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বাংলাদেশ থেকে যে মানুষগুলো এদেশে চলে এসেছেন, হিন্দু মতুয়ারা, তাদের তো অনেকেরই জন্মের শংসাপত্র নেই, অনেকেরই মাধ্যমিকের সার্টিফিকেট নেই, অনেকেরই এখনো সম্পত্তি হয়নি। তারা কোথা থেকে দেবেন? এই মানুষগুলো বাঁচাতে, এই মানুষগুলোর ভোটাধিকার রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমরা এসআইআর করতে দেব না। আর ওদিকে বিজেপির নেতারা, তারা নির্বাচন কমিশনের হয়ে ব্যাট করছেন। অর্থাৎ কখনো নির্বাচন কমিশনের হয়ে তারা বলছেন যে আমরা এসআইআর করবই, 1 কোটি মানুষের নাম বাদ দেবই। আপনারা জানেন কি, এই 1 কোটি মানুষের মধ্যে প্রায় 80-85 লাখ হবেন মতুয়া। এই ধারণাটা আছে, যারা বিগত নির্বাচনেও আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে। বলছেন 1,75,00,000 ভোট তৃণমূল পেয়েছিল গত বছর, 2,75,00,000 ভোট, সেখান থেকে 1 কোটি ভোটই বাদ চলে যাবে। বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যত যাবে, তার থেকে 80% বেশি যাবে বিজেপি। এটা বিজেপি বুঝতে পারছে না। খাল কেটে তো তারা কুমির আনছে, আনুক, আমরাও চাই। কারণ পশ্চিমবাংলায় যা বিজেপির নেতাদের আচরণ,
শ্রমিক ভট্টাচার্যের চারিত্রিক অবস্থা, শুভেন্দু অধিকারীর মানসিক অবস্থা সব দেখে আমরা বিজেপির উপর আর ভরসাই রাখতে পারছি না। পশ্চিমবাংলায় একজন শক্তপোক্ত অপোজিশন চাই, বা পশ্চিমবাংলাতেও পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তন করে কাকে চাই? শুভেন্দুর পাগলামোকে চাই, সুকান্ত মজুমদারের বালখিল্য কথাবার্তা চাই, নাকি সমীর ভট্টাচার্যের মতন একটা মানে চরিত্রের মানুষকে আমরা চাই? আমাদের কাছে একটা এক্সাম্পল দিতে হবে তো, যে এই লোকটাকে আমরা চাইব। সেরকম কোনো এক্সাম্পল নেই। বিজেপি বলছে আমরা মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে কাউকে ভোটে লড়ি না। দিল্লিতে কাকে পদপ্রার্থী করে লড়েছিলেন? কাকে পদপ্রার্থী করেছিলেন? কার নাম ঘোষণা করে দিল্লিতে লড়েছিলেন? আসলে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হওয়ার মতন মুখ বিজেপির একটাও নেই। ওদিকে আরো একটা ঘটনা ঘটে গেছে সংসদ ভবনে, রাজ্যসভায়। রাজ্যসভায় যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। রাজ্যসভায় পশ্চিমবাংলার সাংসদেরা মানে তারা বুকে একটা স্টিকার লাগিয়ে গিয়েছিলেন। সেই স্টিকারে কি ছিল? রবীন্দ্রনাথ ছিল, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন রামকৃষ্ণদেব, এরকম বহু মনীষীদের ছবি দিয়ে জয় হিন্দ জয় বাংলা বলা একটা স্টিকার বুকে সেটে গিয়েছিলেন। রাজ্যসভার চেয়ারের যিনি এখন বর্তমান অধিকারী, তারা বলছে যে এইটা করে রাজ্যসভায় ঢোকা যাবে না। কেন যাবে না? আমরা আমাদের মনীষীদের ছবি বুকে লাগিয়ে ঘুরলে রাজ্যসভার চেয়ারের অসুবিধাটা কোথায়? মুখ খুলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আমরা সেই ভিডিওটা আগে দেখে নিই, তারপর আসছি আমাদের কথায়। চেয়ার এখন বলছেন, চেয়ার থেকে বলা হচ্ছে যে স্টিকার ব্যাজ এগুলো লাগানো যাবে না, প্ল্যাকার্ড দেখানো যাবে না। আরে প্ল্যাকার্ড তো আমরা দেখাইনি। আমরা আমাদের বুকে আমাদের হৃদয়ে কারা আছেন, এখানে জয় হিন্দ জয় বাংলা লেখা রয়েছে, দেশনায়ক সুভাষচন্দ্র বসু জয় হিন্দ লেখা রয়েছে এখানে। এখানে সেই মহামানবের ছবি রয়েছে, রবীন্দ্রনাথ, যার সম্পর্কে ইংরেজরা বলেছিল যে টেগোর, a man of distinctive appearance, is a true polymath. He is an accomplished musician and artist, an electric philosopher, and above all a passionate political activist. রবি ঠাকুরের ছবি আছে, দেশের জাতীয় সঙ্গীত যার লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি আছে, জাতীয় গান যিনি লিখেছেন। এখানে বিনয় বাদল দীনেশের ছবি আছে, বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ছবি আছে, রামকৃষ্ণ পরমহংসের ছবি আছে, বিদ্যাসাগরের ছবি আছে। বর্ণ পরিচয় যিনি লিখেছেন, দ্য ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া, রাজা রামমোহন রয়, কালাপানি অতিক্রম করেছেন। গোটা দেশের মানুষ যখন এখানে ব্রিটিশ শাসনের মধ্যে, সেই সময় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ হিসাবে কালাপানি অতিক্রম করে তিনি ব্রিস্টলে হাঁটছেন সভ্যতার মানে বোঝবার জন্য। তার আগে সতীদাহ প্রথা রদ করেছেন। ইউরোপের বাইরে একমাত্র রেনেসা, নবজাগরণ, যা বাংলার মাটিতে হয়েছে। এখানে সেই নবজাগরণের মাতঙ্গিনী হাজরা রয়েছেন, ঋষি অরবিন্দ রয়েছেন, কাজী নজরুল ইসলাম রয়েছেন। তো এটা তো কোনো প্ল্যাকার্ড নয়। বাংলার নবজাগরণ গর্বের ব্যাপার। দেশের জাতীয় সঙ্গীত যিনি লিখেছেন তার ছবি, জাতীয় গান যিনি লিখেছেন তার ছবি, আজাদ হিন্দ ফৌজ, দেশনায়ক সুভাষচন্দ্র বসু। রবীন্দ্রনাথের ছবি বুকে থাকলে ওদের আপত্তি। রবীন্দ্রনাথে ওদের সব থেকে বড় ভয়। রবীন্দ্রনাথকে ওরা ভয় করে। আমরা দেখেছি যে রবীন্দ্রনাথকে পাঠ্যক্রম থেকে বাদ দিচ্ছে। তো এভাবে বাংলাকে যত ওরা অপমান করবে, ওরা বাংলাকে, গোটা দেশ জুড়ে বাংলা ভাষাভাষী মানুষের ওপর আক্রমণ হচ্ছে, বাংলাকে অপমান করছে। বাংলার এই অপমান ওরা বুঝতে পারছে না যে বাংলা, ব্রিটিশরা তো বাংলাকে বলেছিল যে ক্যালকাটা হচ্ছে ওদের চোখের মণির মতো। আর বাংলার বিপ্লবীরা গোটা বাংলাকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে ব্রিটিশদের চোখের বালিতে পরিণত করেছিল। এই যে বাংলাকে অপমান, বাঙালিকে অপমান, বাংলার মানুষকে অপমান, 2026 নির্বাচনে বিজেপিকে ডেসিমেট করে দিয়ে, রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলার মানুষ মনীষীদের অপমানের জবাব দেবেন। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালস এ পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ঋতব্রত মুখ খোলার পর আরো পরিষ্কার হয়ে গেল যে বাংলার মনীষীদের, বাঙালিদের কিভাবে হেয় করতে চায় এই বিজেপি সরকার। প্রতি পদে বাঙালিদের হেয় করা, বাঙালিদের মারধর করা, নিপীড়ন করা, অত্যাচার করা, এইসব তো ছিলই এতদিন। এখন বাঙালি মনীষীদেরও তারা অস্বীকার করতে চাইছে। বেশ বড় বড় বেশ কিছু সবজান্তা পণ্ডিত আছে, তারা বলছে কোথায়, যারা আইটি সেক্টরে কাজ করে, যারা উচ্চ পদে কাজ করে, তাদেরকে তো মেরে তাড়ানো হচ্ছে না। কারণ কি জানেন? যারা ওই উচ্চ পদে কাজ করে, আইটি সেক্টরে কাজ করে, যাদের কথা বলছেন, তাদের মধ্যে বাঙালিয়ানাটা চলে গিয়ে তাদের ভাষা হয়ে গেছে এখন হিন্দি আর ইংরেজি। আর গ্রামের গরিব গুরব মানুষগুলো যারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যান, তাদের ভাষাটা কিন্তু রয়ে গেছে বাংলায়, নিজেদের মধ্যে বাংলাতেই কথা বলেন। আর সেই সাহেব শুভ যারা আছেন, টাই স্যুট পরে থাকেন, গলায় আই কার্ড পরে ঘোরেন, তারা হচ্ছেন গিয়ে এলিট বাঙালি। এই এলিট বাঙালি তারা কিন্তু বাংলাটাকে অ্যাভয়েডই করেন। এমনিতেই তারা বাংলাকে পছন্দ করেন না। বাংলায় নাকি পলিউশন বেশি, বাংলায় নাকি রাজনৈতিক হিংসা বেশি, সব তাদের। উত্তরপ্রদেশে কিছু হয় না, হরিয়ানায় কিছু হয় না, কোথাও কিছু হয় না। যা কিছু হয় বাংলায়, তাদের অভিযোগ বাংলার দিকে। বাঙালি হয়ে বাঙালিকে যদি গালাগালি দেয়, তাদের তো অবাঙালিরা মাথায় তুলে নাচবেই, সেটাই করছে। এরকম বহু পণ্ডিত আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রাহুল গান্ধীর যে 8 মিনিট 5 সেকেন্ডের ভিডিও, এটা তুমুল ভাইরাল হওয়াতে এটাতে কিন্তু বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। তারা এখন বলছে রাহুল গান্ধী হলফনামা দিই। রাহুল গান্ধী কেন হলফনামা দেবেন? রাহুল গান্ধী কেন হলফনামা দেবেন সেটা বলুন। রাহুল গান্ধী হলফনামা না দিয়ে বরং আপনারা হলফনামা দিয়ে জানান যে রাহুল গান্ধীর বক্তব্য সম্পূর্ণ ভুল। কোনো ভোটারের বাড়িতে এক কামরার বাড়িতে 80 জন লোক থাকে না, এটা আপনারা বলুন। রাহুল গান্ধী একজন নাগরিক হিসেবে অভিযোগ করতেই পারেন। সেই অভিযোগ খণ্ডানোর দায়িত্ব কার? আপনাদেরই তো, না রাহুল গান্ধীরই? আমি অভিযোগ করব আর আমাকেই সেই অভিযোগ প্রমাণ করতে হবে। আমি অভিযোগ করেছি, আপনারা প্রমাণ করুন, আপনাদের স্বচ্ছতা দেখান। কিন্তু এখানে নির্বাচন কমিশন পুরো রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। তারা আর নির্বাচন কমিশন নিরপেক্ষ বলে বোঝা যাচ্ছে না। এর আগে আপনারা দেখেছেন চণ্ডীগড়ে কিভাবে নির্বাচন কমিশনের লোক নিজের হাতে ভোটগুলোকে ক্যান্সেল করছিলেন, সে ছবিও ভাইরাল হয়েছে। কিভাবে ভোটের দিন বা ভোটের আগের দিন বা ভোটের পরের দিন নির্বাচন কমিশনের আন্ডারে থাকা ইভিএম সেগুলো পাচার হয়ে যায়, সে ছবিও আপনারা দেখেছেন। তো ফলে নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থাটাই চলে গেছে। নির্বাচন কমিশন একটা পোস্ট করেছে, সেই পোস্টে তারা বলছে যে মিসলিডিং। তারা বলছে যে রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে গিয়ে বিভ্রান্তিকর, লোককে বিভ্রান্ত করার জন্য করেছেন। আপনারা মানুষের বিশ্বাস আনার জন্য কি করেছেন সেটা আগে বলুন। মানুষ নির্বাচন কমিশনকে ভরসা করবে, নির্বাচন কমিশনের উপর নির্ভর করে তারা ভোট দিতেই যাবে, কেন যাবে? এরপরে যদি মানুষের ভোট দেওয়ার সংখ্যাটা কমে যায়, তার দায়িত্ব তো নির্বাচন কমিশনকে নিতে হবে, কারণ তারা মানুষের আস্থা অর্জন করতে পারছে না। এসআইআর এর নামে 63 লক্ষ লোক বাদ দিচ্ছেন বিহারে, আর ওদিকে 40 লক্ষ লোক বাড়িয়ে দিচ্ছেন মহারাষ্ট্রে, যেখানে বিজেপি 5000, 7000, 8000 ভোটে হেরেছিল। সেই সব অঞ্চলগুলোতে 40 লক্ষ ভোট বেড়ে গেল এবং সেই আসনগুলোতে বিজেপি জিতেও গেল। আমরা কিছু বুঝি না, যা খুশি তাই করবেন। এমনিতেই তো সংকটে রয়েছে মোদী সরকার, যে কোনো দিন হয়তো সরকার পড়ে যাবে। চন্দ্রবাবু নাইডুর যা আচরণ দেখছি তাতে যে কোনো দিন সরকার পড়ে যেতে পারে। নীতিশ কুমার বিহারে হেরে গেলে তিনি সরকারকে সমর্থন দেবেন কিনা এ নিয়েও প্রশ্নচিহ্ন আছে। তো ফলে এই সরকারের আয়ু তো আর বেশি দিন নেই, কিন্তু নির্বাচন কমিশন তো থাকবে, কমিশনার তো থাকবে, তাদেরকে তো তখন জবাবদিহি করতে হবে মানুষের কাছে। মানুষ তো প্রশ্ন করবেই। আমরা আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি রাহুল গান্ধীর যে 8 মিনিট 5 সেকেন্ডের ভিডিও সেটা আপনাদের দেখিয়ে দিই। नमस्कार, मैं राजनीतिक परिवार में पैदा हुआ। जब मैं छोटा सा था 1980 में प्रियंका और मैं घर में लेई बनाते थे, रात को निकलकर पोस्टर चिपकाते थे। चुनाव समझता हूं, 20 साल से मैं स्वयं चुनाव लड़ रहा हूं। पोलिंग कैसे होती है, पोलिंग बूथ कैसे मैनेज किया जाता है, वोटर लिस्ट, फॉर्म 17, ये सब मैं गहराई से समझता हूं। कुछ समय पहले हमें दाल में काला लगा। चुनाव के नतीजे आते थे, मूड एक तरीके का होता था,
रिजल्ट दूसरे तरीके का। मुझे याद है उत्तराखंड में हम चुनाव हारे। बाद में मैंने कैंडिडेट से पूछा कि जहां रोड शो हुआ था वहां जाके देखिए हमें कितने वोट मिले। हजारों लोग आए थे, पोलिंग बूथ में किसी ने वोट नहीं किया। यह असंभव था, यह हो ही नहीं सकता। उसके बाद छत्तीसगढ़ और मध्य प्रदेश के रिजल्ट, हमें लगा कुछ ना कुछ गलत हो रहा है। 2018 में मध्य प्रदेश में चुनाव होता है, हम जीतते हैं, हमारी सरकार चोरी हुई थी। 2023 में चुनाव होता है, मैंने अपने आंखों से भारत जोड़ो यात्रा में देखा भयंकर एंटी इनकम्बेंसी, और हमें 65 सीट मिलते हैं। इम्पॉसिबल, हो ही नहीं सकता। और फिर महाराष्ट्र में पहली बार हमें सबूत मिला, विधानसभा और लोकसभा के बीच में जादू से नए वोटर आते हैं, और जहां भी इन नए वोटर्स ने वोट किया वहां वोट बीजेपी को गया। महाराष्ट्र चुनाव के बाद जब हमें डाउट हुआ, हमारे गठबंधन के सारे नेताओं ने प्रेस कॉन्फ्रेंस किए और हमने इलेक्शन कमीशन से कहा कि आप हमें वोटर लिस्ट दीजिए, वीडियो रिकॉर्डिंग दीजिए। इलेक्शन कमीशन ने मना किया, ना उन्होंने हमें वोटर लिस्ट दी और ना उन्होंने वीडियो रिकॉर्डिंग दी। डाउट हुआ, क्यों नहीं दे रहे, क्या कारण है? तो हमारे दिमाग में सवाल उठा, क्या इलेक्शन कमीशन बीजेपी की मदद कर रहा है? क्या इलेक्शन कमीशन ही इलेक्शन को चोरी करवा रहा है? इसके बाद हमने एक टीम सेटअप की और हमने उन्हें कहा कि आप जाइए, एक कंस्टिट्यूएंसी में जाके ढूंढिए, सच्चाई ढूंढिए, किस प्रकार से चीटिंग की जा रही है, किस प्रकार से यह काम किया जा रहा है और कौन कौन इस काम को कर रहे हैं। सबसे महत्वपूर्ण बात यह है कि इलेक्शन कमीशन डिजिटल डेटा नहीं देता है, फिजिकल डेटा देता है। मतलब लाखों कागज में वोटर लिस्ट दे देगा, मगर डिजिटल वोटर लिस्ट किसी को कभी नहीं देता। क्यों नहीं देता? कारण क्या है? कारण है कि अगर डिजिटल डेटा मिल जाए तो इलेक्शन कमीशन की सच्चाई पूरे देश को पता लग जाए। हमने टीम को बताया, मैंडेट दी कि आप जाके चेक कीजिए, आप 5-7 सीटों पे पता लगाइए कि चीटिंग हुई, और अगर हुई तो कैसे हुई। टीम ने हमें एक दिन बताया कि 5-7 सीटों पे काम किया ही नहीं जा सकता। क्यों? मैंने उनसे पूछा क्यों नहीं किया जा सकता? उन्होंने मुझे ये कागज दिखाए। ये जो कागज हैं, ये एक लोकसभा के कागज नहीं है, ये एक विधानसभा के कागज है, और इन कागजों को हमने मैन्युअली सॉर्ट करना पड़ा। और पूरा का पूरा काम जो हुआ है, इसमें 6 महीने लगे हैं, और एक असेंबली सीट में हम ये काम कर पाए हैं। क्यों? क्योंकि डिजिटल डेटा नहीं दिया जाता। अगर इलेक्शन कमीशन ने हमें डिजिटल डेटा दिया होता तो हम ये कार्रवाई पूरे देश में, हर लोकसभा में, हर विधानसभा में 15 मिनट में करके दिखा देते। हमारे पास अनलिमिटेड रिसोर्सेज नहीं है, इसलिए हमने ये रिसर्च सिर्फ एक लोकसभा में, एक विधानसभा सीट में की। मगर मुझ में अब पूरा भरोसा है कि ऐसी 100 से ज्यादा सीटें हैं हिंदुस्तान में। जो यहां हुआ है उन सीटों में भी हुआ है। और याद रखिए, अगर बीजेपी को 10-15 सीटें कम आती तो आज नरेंद्र मोदी प्रधानमंत्री नहीं होते, इंडिया गठबंधन की सरकार होती। जांच ने 5 तरीके की चोरी पकड़ी है। डुप्लीकेट वोटर, जिसका मतलब एक वोटर के नाम वोटर लिस्ट में अनेक जगह आ रहे हैं। फेक एड्रेस, मतलब एड्रेस है ही नहीं, या फिर हाउस नंबर 0। बल्क वोटर इन सिंगल एड्रेस, मतलब एक छोटे से घर में 40, 50, 60 लोग रह रहे हैं। इनवैलिड फोटोज, छोटी सी फोटो है या फिर फोटो ही नहीं है, और वो जो छोटी फोटो है वो दिखती भी नहीं है। कौन है, किसका चेहरा है, नहीं पता लग सकता। मिसयूज ऑफ फॉर्म 6। फॉर्म 6 फर्स्ट टाइम वोटर्स के लिए होती है, मतलब जिनकी एज 18-20 साल की हो, मगर वोटर लिस्ट में 90 साल के लोग फॉर्म 6 का प्रयोग कर रहे हैं। चुनाव में 6,50,000 वोटर थे, उसमें से 1 लाख चोरी के थे। अब मैं आपको 5 उदाहरण देता हूं। ये देखिए, गुरकीरत सिंह डांग, इसका नाम 4 अलग अलग बूथों पे आता है। ये कैसे हुआ और क्यों हुआ? एक और उदाहरण, विशाल सिंह, वाराणसी में वोटर लिस्ट में नाम है और बेंगलोर में 2 बार वोटर लिस्ट में नाम आता है। क्या ये वाराणसी में वोट कर रहे हैं या बेंगलोर में वोट कर रहे हैं या दोनों जगह वोट कर रहे हैं? एक और उदाहरण देखिए, हाउस नंबर 0। तो आपने कभी सुना है हाउस नंबर 0? हमने तो नहीं सुना था, मगर बेंगलोर में हजारों हाउस नंबर 0 हैं वोटर लिस्ट पे। हाउस नंबर 35 की कहानी सुनिए। छोटा सा घर है, ज्यादा से ज्यादा 4 लोग रह सकते हैं, मगर इस 35 में 80 लोग वोटर लिस्ट में रजिस्टर्ड है।
ये ईआरओ ने कैसे अप्रूव किया, क्यों अप्रूव किया, पता लगाना है। अच्छा अब ये देखिए वोटर लिस्ट, इनकी फोटो देखिए, या फोटो है ही नहीं या फिर छोटी छोटी फोटो है तो दिख नहीं सकती। इन वोटर आईडीज पे वोट दिया गया है। अब मैं आपको बताता हूं शकुन रानी की कहानी। फर्स्ट टाइम वोटर बनी है, 70 साल की आयु है। एक बार फॉर्म 6 का प्रयोग किया और उसके कुछ ही महीने बाद दूसरी बार फॉर्म 6 का प्रयोग होता है। 2 बार इनका नाम वोटर लिस्ट में आता है और फर्स्ट टाइम वोटर की लिस्ट में आता है। ये फर्स्ट टाइम वोटर हो ही नहीं सकती। तो क्या शकुन रानी जी ने वोट किया या किसी और ने शकुन रानी जी के लिए वोट किया? ये ही छुपाने के लिए सीसीटीवी का डेटा हमें नहीं दिया जा रहा है। और ये शकुन रानी जी अकेली नहीं है, ऐसे हजारों लोग हैं जिन्होंने फॉर्म 6 का प्रयोग करके 2-3 बार वोटर लिस्ट में नाम डाला है। हमने पहले इलेक्शन कमीशन से इलेक्ट्रॉनिक वोटर लिस्ट मांगी थी, सीसीटीवी फुटेज मांगी थी। उन्होंने अपना काम नहीं किया, हमें नहीं दिया। फिर हमने अपना इन्वेस्टिगेशन कराया, आरटीआई भरे और हमारे पास डेटा आया। भाइयों और बहनों, सच्चाई यह है कि हिंदुस्तान में इलेक्शन कमीशन और बीजेपी मिलकर इलेक्शन चोरी कर रहे हैं। यह पूरा का पूरा सबूत ब्लैक एंड व्हाइट में आज हमने आपको दिया है। इलेक्शन कमीशन जानता है कि हमने उनकी चोरी पकड़ ली है, इसीलिए एसआईआर आया है। यह एसआईआर जो है इंस्टीट्यूशनलाइज चोरी है। इलेक्शन कमीशन खुलकर बिना डरे बीजेपी के साथ मिलकर चोरी कर रहा है। और ये जो एसआईआर है, इसका लक्ष्य गरीबों का जो हक है, उनका वोट जो है, उनसे चोरी करने का है। मैं आपको एक और बात बताना चाहता हूं। इस पूरी इन्वेस्टिगेशन में हमने वोटर एडिशन को देखा है, मगर जितना एडिशन होता है शायद उससे ज्यादा डिलीशन होता है, सबट्रैक्शन होता है। तो ये सिर्फ एक मेन तरीका हमने पकड़ा है, दूसरे तरीके पे हमने इन्वेस्टिगेशन की ही नहीं है। मैं इलेक्शन कमीशन और इलेक्शन के ऑफिसर्स को साफ कह रहा हूं, आप जो कर रहे हो गलत कर रहे हो, ये ट्रीजन है, देश के खिलाफ है। ये मत भूलिए, टाइम आएगा हम आपको पकड़ेंगे, बचने वाले नहीं हो। इट इज क्रिटिकल दैट वी एक्सपोज वोटर चोरी। রাহুল গান্ধীর এই ভিডিওর পর হইচই পড়ে গিয়েছে সারা দেশে। এমনকি যে বিদেশে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ভারতবর্ষ, সেখানেও কিন্তু ভারতের ছবি কালিমালিপ্ত হচ্ছে। এবার বিজেপির যারা স্পোক্স পার্সন বা মুখপাত্র, তারা গিয়ে টেলিভিশনে বলছেন যে রাহুল গান্ধী ভারতের বদনাম করছেন। তিনি ভারতের বদনাম করছেন না, তিনি বলছেন ভারতের নির্বাচন কমিশনার বা কমিশন পক্ষপাত দুষ্ট। এবার সেটাকে তো প্রমাণ করতে হবে যে না, তারা পক্ষপাত দুষ্ট নন। এটা প্রমাণ করবে কে? নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হয়ে পিঠ চুলকে দিচ্ছে বিজেপি, আর বিজেপির হয়ে পিঠ চুলকে দিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সম্পূর্ণ রাজনৈতিক দলের মতন করে কথা বলছে। এটা তো অনভিপ্রেত ছিল আমাদের কাছে। আমরা চেয়েছিলাম স্বচ্ছ একটা নির্বাচন কমিশন থাক, স্বচ্ছভাবে ভোট হোক, যে জিতবে জিতবে। সেটা পশ্চিমবাংলার ক্ষেত্রেও সত্যি। কিন্তু ঘটনা হচ্ছে নির্বাচন কমিশনের এই পক্ষপাত দুষ্টতা নিয়ে যখন সারা দেশের মানুষ উত্তাল, তখন ভারতীয় টেলিভিশন মিডিয়া কিন্তু এই নিয়ে মুখে কুলুপ আটকে আছে। কিন্তু কুলুপ এটা থাকলে তো হবে না। আমাদের মতন ইউটিউব মিডিয়াগুলো সেগুলো তো প্রচার করে দিচ্ছে। এখন টিভি থেকে মানুষ বেশি ইউটিউব দেখে। ফলে রাহুল গান্ধীর বক্তব্যকে যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক টেলিভিশন মিডিয়া বা আমাদের নির্বাচন কমিশন বা কেন্দ্রের সরকার, ধামাচাপা দেওয়া যাচ্ছে না। সত্যকে কিন্তু মুঠোয় বন্ধ করে রাখা যায় না। সেটা একটা না একটা দিন দিনের আলোয় পরিষ্কার হবে। আর আমরা আছি সেই দিনের অপেক্ষায়। আগামীকাল রাত 8টায় আমরা আলোচনা করতে আসছি এই নির্বাচন কমিশন, এসআইআর ইত্যাদি ইত্যাদি নিয়ে রাত ঠিক 8টায় ওপেন ফোরাম অনুষ্ঠানে। ওপেন ফোরামটা দেখতে ভুলবেন না এবং ওপেন ফোরামে
আমরা আপনাদের ফোন কল নিই, আপনারা ফোন করেন, মতামত দেন। আগামীকালের অনুষ্ঠানেও আপনারা যাতে মতামত দেন তার জন্য আমরা ফোন কল চালু করে দেবো। ফোন যখন চালু করে দেবো ফোন নাম্বারটাও আমরা ডিসপ্লে দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদেরকে আপনার মতামত জানাতে পারবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।